সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যিনি অ্যাপয়েন্ট করেছিলেন, যার মনোনীত এই জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কি কোনো রকমভাবে এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকতে পারেন বা ছিলেন? আপনার কি মনে হয়? দেখুন, এটা একটি স্পর্শকাতর প্রশ্ন। বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, তবে তাদের কিছু কর্মকাণ্ড আমাকে খুবই মর্মাহত করেছে, এটি আমি বলবো। বিশেষ করে দেখুন, যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন ইন্ডিয়াতে, তারপরে উনি একটি প্রেস কনফারেন্স করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এখন থেকে আমাদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল। আপনি যদি ওই কনফারেন্সটা দেখে থাকেন, হ্যাঁ দেখেছিলাম, তাহলে আপনি এবং উনি প্রথম যেটি বলেছেন যে আমাদের এখানে উপস্থিত আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেখানে উপস্থিত আছেন আমাদের আমিরে জামাত। উনাদের আমিরে জামাত বলতে কি, তখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে জামাত এবং তাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির নিষিদ্ধ। তো তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে সেখানে জামাতি ইসলামের আমির কিভাবে গেলেন, একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে আমিরে জামাত, আমাদের আমিরে জামাত এখানে উপস্থিত আছে। আমিরে জামাত শব্দটা কি কিন্তু খুবই ব্যাকরণগত শব্দ, ব্যাকরণ এর শব্দ। এটা সাধারণত আমরা ইউজ করি না, আপনিও নিশ্চয়ই করেন না, বা বাংলাদেশের গণমাধ্যমও করেন। আমরা লিখি বাংলাদেশ জামাত ইসলামের আমির, বা লেখা হয় যে জামাতের আমির। কিন্তু আমিরে জামাত এই শব্দটি কিন্তু তাদের সাংগঠনিক শব্দ, তাদের সাংগঠনিক শব্দ। উনি এত সুন্দর করে উচ্চারণ করলেন, তখন আমার কাছে মনে হয়েছে যে উনি এই জামাত ইসলামের কোন শাখা প্রশাখায় নিশ্চয়ই কোনোদিন ছিলেন বা আছেন, আমরা পারিনি, উনি বলেছেন। এবং এটা নিষিদ্ধ ঘোষিত, আমার প্রশ্নটা ওখানে না, আমার মানে বক্তব্যটা ওখানে না। আমার বক্তব্য হচ্ছে একটি সরকারের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন, উনি সেটাকে নিষিদ্ধতা মানে প্রত্যাহার না করা পর্যন্ত উনি তাদের ডাকতে পারেন কিনা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের সেনাবাহিনী। আমার মনে হয় উনি সেদিনই সেনা প্রধান হিসেবে উনি ওনার শপথ ভঙ্গ করেছেন, এটা আমি বলবো। জানি হয়তো আমাকে খোঁজা হবে, আমাকে মারা হবে, কিন্তু সত্যি আজ বলতে হবে, আমি খুবই মর্মাহত। আজ বাংলাদেশে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ, আজ বাংলাদেশে জয় বাংলা নিষিদ্ধ, আজ বাংলাদেশের 32 নম্বরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে না, বলতে দেওয়া হচ্ছে না। দেখুন, আমি আজকে বলি, আমরা শেখ হাসিনার আমলে প্রচুর সমালোচনা করেছি, শেখ হাসিনাকে প্রচুর গালাগাল করেছি, শেখ হাসিনার বিভিন্ন কিছু আমরা করি। দেখুন, বাংলাদেশের ইতিহাসে আমার জন্ম থেকে আমি যতদূর পত্রপত্রিকা পড়ি, এরকম মিডিয়ার এরকম দুরবস্থা আমি কখনো দেখিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানে স্বাধীনতার মাস 1 ডিসেম্বর থেকে বিজয়ের মাস নামে পত্রিকার প্রথম কলামে একটি কলাম ছাপা হতো, বিজয়ের মাস ডিসেম্বর। আপনি বাংলাদেশের গণমাধ্যমের পেপার গুলো দেখুন, এবছর সেটি হচ্ছে কিনা। এটা আমার জীবনে ঘটা একটি ব্যতিক্রমী ঘটনা আপনাকে বলছি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একদমই মুছে ফেলার একটা চক্রান্ত, মানে একদিকে সেটা, এবং অপরদিকে হচ্ছে বাংলাদেশে ডিক্টেটরশিপ স্থাপন করার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু ভীষণ রকম ভাবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যেটা দিয়ে আমি আজকের এই আলোচনা শেষ করব, সেটা হচ্ছে কেন বারবার, মানে এটা তো পলিটিক্যাল একটা ডামাডোল, রাজনৈতিক শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের নেপথ্যে, যেটাই থাক, ছাত্র আন্দোলন, তারপর সরকার ফেলে দেওয়া ইত্যাদি এই বিষয়। তার পরবর্তীতে কেন সেখানে সংখ্যালঘুদের নিধন, তাদের উৎপীড়ন, মন্দির ভাঙা, তাদের ধর্মীয় স্থান ভাঙা, এই দিকে কেন টার্ন করছে? এর ব্যাখ্যাটা কি? দেখুন, ব্যাপার হচ্ছে যে একটি সহিংসতা, সেটি সংখ্যালঘুদের উপরে হোক আর সংখ্যাগুরুদের উপরেই হোক, সেটি তো একটি সহিংসতা। সেটি যদি রাষ্ট্র অস্বীকার করে, রাষ্ট্র যদি সেটাকে লুকোচুরি করার চেষ্টা করে, তাহলে তো সেটা আরো বৃদ্ধি পাবে। যারা অপরাধী তাদের অপরাধ প্রবণতা আরো বাড়বে। 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান,
তারপর থেকে প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে ঘটে আসছে। হ্যাঁ। কেন ঘটে আসছে? 5 আগস্ট বা থেকে 8 আগস্ট যত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে ঘটেছে তার দায় মুক্তি দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে, যে এই সব ঘটনার কোনো মামলা হবে না, এই সব ঘটনার কোনো বিচার হবে না, এই সব ঘটনার কোনো অপরাধ নয়, সেই দায় মুক্তি দেওয়া হয়েছে 5 থেকে 8 আগস্ট। কিন্তু বাংলাদেশে এই কদিন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগের দায় মুক্তি দেওয়া হচ্ছে। তো যখন আপনি স্পেসিফিক কোনো কিছুর দায় মুক্তি দিতে যাবেন, তখন তো যারা এর সাথে জড়িত তারা নিশ্চয়ই সেই সুযোগটি গ্রহণ করবে। আপনি বলছেন কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি, আপনি বলছেন যে হিন্দুরা নির্যাতন হচ্ছে, যারা আওয়ামী লীগ করে তারা হচ্ছে। বাবা, আওয়ামী লীগ করা তো অবৈধ না, আওয়ামী লীগ করা তো অন্যায় না। এখন পর্যন্ত সাংবিধানিক বা প্রশাসনিক ভাবে বা আদালতের কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয়। তাহলে যারা চুরি করেছে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার না করে তুমি ঢালাও ভাবে আওয়ামী লীগ করে নির্যাতনের কথা যখন বলা হচ্ছে, তখন তো সংখ্যালঘু মানে এই দ্বিচারিতা একেবারে স্পষ্ট। অন্যদিকে জিহাদিদের ছাড়া হচ্ছে, জঙ্গিদের ছাড়া হচ্ছে, জেল মুক্তি করা হচ্ছে, অন্যদিকে একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় প্রভু, তাকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে রাখা হচ্ছে, বিনা বিচারে ফেলে রাখা হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যিনি অ্যাপয়েন্ট করেছিলেন, যার মনোনীত এই জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কি কোনো রকমভাবে এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকতে পারেন বা ছিলেন? আপনার কি মনে হয়? দেখুন, এটা একটি স্পর্শকাতর প্রশ্ন। বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, তবে তাদের কিছু কর্মকাণ্ড আমাকে খুবই মর্মাহত করেছে, এটি আমি বলবো। বিশেষ করে দেখুন, যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন ইন্ডিয়াতে, তারপরে উনি একটি প্রেস কনফারেন্স করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এখন থেকে আমাদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল। আপনি যদি ওই কনফারেন্সটা দেখে থাকেন, হ্যাঁ দেখেছিলাম, তাহলে আপনি, হ্যাঁ, এবং উনি প্রথম যেটি বলেছেন যে আমাদের এখানে উপস্থিত আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেখানে উপস্থিত আছেন আমাদের আমিরে জামাত। উনাদের আমিরে জামাত বলতে কি, তখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে জামাত এবং তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির নিষিদ্ধ। তো তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে সেখানে জামাতি ইসলামের আমির কিভাবে গেলেন?